আশা রাখছি তোমরা সবাই ভালোই আছো এবং করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত বাড়িতে লেখাপড়া করতেছো। তোমরা জানো কানাইঘাট পাবলিক হাই স্কুলের ফেসবুক পেজে আমরা নিয়মিত অনলাইন ক্লাস আপলোড দিচ্ছি। তোমরা যদি নিয়মিত সেই ক্লাসগুলো অনুসরণ করো, আমি আশা রাখছি শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগ পর্যন্ত তোমাদের যে প্রস্তুতি সেটা সম্পন্ন হতে খুব বেশি অসুবিধা হবে না। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে এই মুহূর্তে সমগ্র বাংলাদেশে অনলাইন ক্লাস চলতেছে, সবাই নিয়মিত অনলাইন ক্লাস অনুসরণ করতেছে। তোমরা যে শুধু কানাইঘাট পাবলিক হাই স্কুলের ফেসবুক পেজ ফলো করবে তা কিন্তু না, অন্যান্য স্কুলের ফেসবুক পেজে যে অনলাইন ক্লাসগুলো আপলোড দেওয়া সেগুলো তোমরা দেখবে, এতে করে তোমাদের জ্ঞানের পরিধি আরও বৃদ্ধি পাবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি মিঠুন চৌধুরী, সহকারী শিক্ষক, কানাইঘাট পাবলিক হাই স্কুল, কানাইঘাট, সিলেট। আজকে তোমাদের নবম দশম শ্রেণীর ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা, গুরুত্ব, উৎপত্তি এই বিষয় সম্পর্কে ক্লাস নিতে যাচ্ছি। তোমরা সবাই আমার সাথে থাকবে। তোমরা জানো ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে আমরা যে পাঠটি নিচ্ছি সেটা হচ্ছে ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা। আমরা প্রথমে ইতিহাস শব্দটি উৎপত্তি কিভাবে হলো বা শাব্দিক অর্থে ইতিহাস শব্দের অর্থ কি সেটা জানবো। ইতিহাস শব্দের উৎপত্তি হচ্ছে ইতিহ শব্দ থেকে ইতিহাস শব্দের উৎপত্তি, আর এই ইতিহাস শব্দটার অর্থ হচ্ছে ঐতিহ্য। অর্থাৎ ঐতিহ্যই হচ্ছে পরবর্তীতে ইতিহাস রূপে আমাদের সামনে আসে। আর একটা শব্দ আমরা যদি দেখি, ইতিহাস শব্দের ইংরেজি পারিভাষিক শব্দ হচ্ছে হিস্টোরি। তো হিস্টোরিয়া শব্দটি গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে এসেছে। একজন অন্যতম ঐতিহাসিক নাম হচ্ছে ইয়েজকার, তিনি বলেছেন ইতিহাস হলো বর্তমান এবং অতীতের মধ্যে অন্তহীন সংলাপ, সেটাই হচ্ছে ইতিহাস। আবার এই ইতিহাস আসলে জিনিসটা কি সেটা আমরা বিস্তারিত বলার আগে আমরা বলে নেই ইতিহাসের উপাদানগুলো কি কি। ইতিহাসের উপাদান হচ্ছে লিখিত এবং অলিখিত, দুই ধরনের। সমগ্র যত আমরা ইতিহাসে যেগুলো তথ্য উপাত্ত পাই সেগুলো দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে লিখিত, একটা হচ্ছে অলিখিত। এবং ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা, আসলে ইতিহাস হচ্ছে বর্তমান এবং ভবিষ্যতের মধ্যে অন্তহীন সংলাপ, ইয়েজকারের মধ্যে। আসলে পূর্বের ঘটনা কোনো না কোনোভাবে পরবর্তী প্রজন্মের কাজে ইতিহাস জানানোকেই বলা হয় ইতিহাস। তোমরা নিশ্চয়ই জানো 1971 সালের আগে সমগ্র পৃথিবীর মানচিত্রেও কিন্তু বাংলাদেশ নামক কোনো ভূখণ্ড ছিল না। 1971 সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের জন্ম হয়। আমরা যারা এই মুহূর্তে, আমি তোমাদের টিচার, আমিও কিন্তু মুক্তিযুদ্ধ দেখিনি এবং তোমরা কিন্তু মুক্তিযুদ্ধ দেখো নাই। যদি আমরা এই মুক্তিযুদ্ধের সকল তথ্য কিভাবে ঘটেছিল, কিভাবে সংগঠিত হয়েছিল, পাকিস্তান হানাদার বাহিনীরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সৃষ্টির আগে বাঙালির উপর কি ধরনের পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে অন্যায় অবিচার করেছিল, সেগুলোর যে ইতিহাস গল্প, সেগুলোই হচ্ছে মূলত আসলে ইতিহাস। অর্থাৎ পূর্বের কোনো ঘটনা পরবর্তী প্রজন্মের কাছে যখন বর্ণনা করা হয়, বলা হয়, তখন সেটাকে ইতিহাস হিসেবে ধরা হয়। তো আসলে ইতিহাস বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করে থাকে। ইতিহাসের উপাদান লিখিত এবং অলিখিত। আমরা জানি সর্বপ্রথম নবপলীয় যুগে এই কৃষির উৎপত্তি হয়েছিল। মহিলারা ফল খেয়ে ফলের বীজ ঘরের পাশে ফেলে রাখতো, সেখান থেকে পরবর্তীতে দেখা যেত গাছ হয়, সেই গাছগুলো বড় হয়ে ওই ফলগুলো ধরে, সেগুলো বড় হয় এবং বড় হয়ে ওই যে ফলগুলোর বীজ ফেলা হয়েছিল ওই ফলগুলো কিন্তু ওই গাছে ধরে। পরবর্তীতে তারা দেখতে পারলো এই ফলের যে গাছ বা যে গাছগুলো হয়েছিল একসাথে অনেকগুলো বীজ থেকে, সেগুলোকে তারা সারিবদ্ধভাবে রোপণ করলো। এতে করে দেখা গেল যে পরবর্তীতে অত্যন্ত সুন্দর এবং সামঞ্জস্যপূর্ণভাবে তারা কৃষির উদ্ভব করে ফেললো। আমি কিন্তু তোমাদেরকে বারবার স্মরণ করে দিচ্ছি, আমাদের কৃষি ক্ষেত্রে যতই আমরা দেখি আমাদের পুরুষ জাতিরা সবচেয়ে বেশি জড়িত এই মুহূর্তে, কিন্তু এটা কিন্তু তোমাদের বললে চলবে না। কৃষির উৎপত্তি কিন্তু মহিলাদের হাত ধরেই মাত্র হয়েছিল, তাদের অজান্তেই হয়েছিল। এই যে ফল খেয়ে ফলের বীজগুলো তারা ঘরের পাশে ফেলে রাখতো এবং পরবর্তীতে ওই বীজগুলো থেকে পরবর্তীতে চারা গাছ জন্মাতো এবং সেই গাছগুলো বড় হয়ে ওই ফলগুলো আবার ওই গাছে ধরতো। সেখান থেকে তারা শিক্ষা নিয়ে এভাবে করেছিল। যে ওই ঘটনাটা এই মুহূর্তে যে আমি তোমাদেরকে বললাম, এটা কিন্তু একটা ইতিহাস। তারপর আগুনের ব্যবহার কিভাবে হলো। প্রাথমিক পর্যায়ে দেখা যেত বনে জঙ্গলে যখন মানুষ তখন গাছের ছাল, গাছের পাতা ব্যবহার করতো তাদের লজ্জা নিবারণের জন্য। পরবর্তীতে এভাবে তাদের চলতে চলতে দেখা গেল তাদের প্রায় সময় শিকার করে আনা মাছ, মাংস, পশুর শিকার করে ওগুলো তারা কাঁচা খেয়ে ফেলতো। এতে করে এগুলো কাঁচা খাওয়ার ফলে তাদের বিভিন্ন ধরনের রোগ জীবাণুতে তাদের আক্রান্ত হতে হতো এবং অকালে অনেক প্রাণ মৃত্যুতে পরিণত হতো, অনেকে মারা যেত। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জেনে খুশি হবে যে ওই সময় যে মাঝে মাঝে বাজ পড়তো, মানে আমরা তো জানি জ্বরের দিনে যে ডাক দেয়, এই ডাক থেকে জঙ্গলের শুকনো পাতার মধ্যে পড়ার কারণে এখানে আগুন ধরে যেত। আগুনের কারণে মাইলকে মাইল কিন্তু সেখানে আগুনে পুড়ে যেত।
তো তারা ওইখান থেকে কয়েকজন আগুন বাঁচিয়ে পরবর্তীতে ওইখানে শিকারি মাংস দিয়ে ওইখানে খেয়ে দেখতো পরবর্তী কিরকম হয়। তখন তাদের আগুনের প্রতি যে ভয় ভীতি আছে সেটা কেটে কেটে একটা সময় তাদের ব্যবহারে পরিণত হলো। পরবর্তীতে তারা দেখলো আগুনের উদ্ভবটা কিভাবে সম্ভব হয়, যে পাথরে পাথরে তারা ঘর্ষণের মাধ্যমে আগুন উৎপন্ন করার চেষ্টা করতো, সেই আগুন উৎপন্ন করে দীর্ঘদিন বাঁচিয়ে রাখার চেষ্টা করতো, জিয়ে রাখার চেষ্টা করতো, যাতে আগুন নিবে না যায়, পরবর্তীতে তারা ব্যবহার করতে পারে। এখানে আর একটা কথা না বললেই নয়, যখন আগুন তারা নিজের প্রয়োজনে ব্যবহার করতো তখন কি করতো, ওইখানে যে ওই সময় যে আদিবাসীরা ছিল তারা মাটির তৈরি বিভিন্ন জিনিস ব্যবহার করতো। তো খেলার চলে কোনো একদিন এইভাবে মহিলারা মাটি দিয়ে একটা প্লেট তৈরি করলো বা একটা মগের আকৃতিতে একটা পাত্র তৈরি করলো, করে ওইটা আগুনের মধ্যে দিয়ে দিল। পরবর্তীতে যখন আগুন নিভে গেল তখন দেখা যায় ওই যে পাত্রটা তারা এই আগুনের মধ্যে দিয়েছিল সেটা কিন্তু শক্ত পাত্রে পরিণত হয়েছে এবং এটা পরবর্তী তারা তৈজসপত্র হিসেবে তারা ব্যবহার করতে শুরু করলো। এই যে পাত্রের আবিষ্কার, আগুনের আবিষ্কার, এটাও কিন্তু এক ধরনের ইতিহাস। আবার সর্বপ্রথম এই যে হায়ারোগ্লিফিক, মিশরের চিত্রলিপি, এই বিষয়গুলো সম্পর্কে যখন আমরা জানবো, এটাও কিন্তু এক ধরনের ইতিহাস। আমি আবারও বলছি, অতীতের কাহিনী বর্তমান প্রজন্মর কাছে তুলে ধরার যে মাধ্যম সেটা হচ্ছে ইতিহাস। আর ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা অনেক। আমরা যদি ইতিহাস জানি, আমাদের মধ্যে সার্বভৌমত্ব, আমাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে, আমরা আমাদের অতীত ইতিহাস সম্পর্কে জানতে পারবো, যে কোনো বিষয়ের প্রেক্ষিতে পেছনের ঘটনা কাহিনী বলে আমরা জানতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আমি ইতিহাস পাঠের ইতিহাসের উপাদান, লিখিত এবং অলিখিত উপাদান সম্পর্কে একটু আলোচনা করছি। তোমরা জানো যে প্রামাণ্য বক্তব্য আর লিখিত এবং অলিখিতের মধ্যে বেশ কিছু ব্যবধান রয়েছে। আমরা এই মুহূর্তে লিখিত উপাদানের কয়েকটির কথা উল্লেখ করতেছি। তোমাদের ইতিহাস পাঠের 3 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে। লিখিত উপাদানের মধ্যে হচ্ছে ইতিহাস রচনার লিখিত উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি। বিভিন্ন দেশি বিদেশি সাহিত্য কর্মে তৎকালীন সময়ের কিছু তথ্য পাওয়া যায়, যেমন বেদ, কৌটিল্যের অর্থশাস্ত্র, কলহনের রাজতরঙ্গিনী, মিনহাজ সিরাজের তবকাত ইনাসিরি, আবুল ফজলের আইনি আকবরী ইত্যাদি। আবার অলিখিত বা প্রত্নতত্ত্ব উপাদান সেগুলোর নাম আমরা এই মুহূর্তে বলতেছি। যে প্রত্নতত্ত্ব নিদর্শন সমূহ মূলত অলিখিত উপাদান, যেমন মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত ইত্যাদি। এ সমস্ত প্রত্নতত্ত্ব নিদর্শন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা এবং বিশ্লেষণের ফলে যে সময়ে আদিবাসী রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। ধারণা করা সম্ভব প্রাচীন আদিবাসীদের সভ্যতা, ধর্ম, জীবনযাত্রা, নগরায়ন, নিত্য ব্যবহার্য জিনিসপত্র, ব্যবসা বাণিজ্যের অবস্থা, কৃষি উপকরণ ইত্যাদি সম্পর্কে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তর আলোচনা কিন্তু করিনি। আমরা কিন্তু ইতিহাসের উপাদান সম্পর্কে আলোচনা করেছি। আগামী ক্লাসে আমরা ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ধৈর্য সহকারে আমার ক্লাসে অনলাইনে ছিলে, এজন্য তোমাদেরকে ধন্যবাদ। আশা রাখি তোমরা নিয়মিত কানিকার পাবলিক হাই স্কুলের ফেসবুক পেজের অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখবে এবং সেই অনুসারে নিজেকে প্রস্তুত করবে। সুন্দর আগামীর প্রত্যাশায় একটি করোনামুক্ত স্বাভাবিক জীবনে আমরা সবাই ফিরে যাব, সেই প্রত্যাশা রেখে আজকের অনলাইন ক্লাস এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।